খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম শাহ। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিচ্ছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু ব্যাটে বলের নতুন ছক। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন সহকর্মী ক্রীড়া সাংবাদিক রেজাউল করিম এবং জুবায়ের আহমেদ। স্বাগত আপনাদেরকে। ধন্যবাদ। গতকাল লিটন দাসের প্রেস কনফারেন্সটা আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং সেই জায়গায় বাংলাদেশের টি-20 ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং বিশেষ করে অলরাউন্ডারদের কাছ থেকে আরও বেশি ডিজার্ভ করে দল, সেই বিষয়টাই তিনি পরিকল্পনা করেছেন এবং পেসারদের নতুন করে নিয়ে আসা হয়েছে। আমরা একটু অলরাউন্ডারদের যেই ব্যাটিং পারফরমেন্স সেটা আগে একটু দেখবো, দেখার পরে তারপরে ডেফিনেটলি আপনাদের কাছে আসবো যে ঠিক কারা কারা আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন বা পুরো সিরিজে কারা সুযোগ পাবেন। আপনার কাছে জুবায়ের প্রথমে আসতে চাই যে এই যে প্ল্যানিংটা, কারণ 2018 সালে যে টি-20 বিশ্বকাপ সেটাকে সামনে রেখেই আসলে প্ল্যান করেছে লিটন কুমার দাস, বিসিবি নির্বাচক বা বিসিবির ম্যানেজমেন্ট। সেই জায়গা থেকে সেটাকে মাথায় রেখে কিন্তু তারা দল নির্ধারণ করেছে। আমরা একটু দেশীয় অলরাউন্ডারদের যেই ব্যাটিং পারফরমেন্স সেটা একটু দেখে নিতে চাই। রেশাদ হোসেন 33 ইনিংস এখন পর্যন্ত ব্যাটিং করেছেন, সেখান থেকে তার রান 213, গড় 8.52, স্ট্রাইক রেট 127 এবং শেখ মেহেদী আছেন পরবর্তীতে 48 ম্যাচ থেকে 427 রান করেছেন, সেখান থেকে 11.86 তার ব্যাটিং গড়, স্ট্রাইক রেটটা একেবারেই নড়বড়ে 101.18। সাইফুদ্দিন 26 ম্যাচ থেকে 272 রান করেছেন, 20 গড় এবং স্ট্রাইক রেট 117। তানজিম সাকিব 23 ইনিংস খেলে সেখান থেকে 195 রান করেছেন, 13 তার ব্যাটিং গড়, স্ট্রাইক রেট 103। আমরা যদি অন্যান্য দেশের পার্সপেক্টিভগুলো দেখি সেই জায়গাতে কি মনে হয় যে বাংলাদেশের যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে ভাবছি বা যারা ভবিষ্যৎ অলরাউন্ডার হবেন তাদের জন্য কি ব্যাটিং পারফরমেন্সটা আরো একটু বেটার করা উচিত কিনা? অবশ্যই ব্যাটিং পারফরমেন্সের একটা বড় ধরনের উন্নতি দরকার। আপনি যদি দেখেন যে এই জায়গাটায় যারা আছে তাদের মধ্যে আপনি একটা যে প্যাটার্ন দেখবেন, যাদের গড়টা একটু ভালো, কিছুটা ভালো, কারোর গড়ে খুব বেশি ভালো বলা চলে না, সর্বোচ্চ সাইফুদ্দিনের 20.92, যাদের গড়টা একটু ভালো তাদের স্ট্রাইক রেটটা খুব খারাপ। আবার রিশাদের স্ট্রাইক রেটটা মডেস্ট, ভালো বলছি না, মডেস্ট বলছি, 127, কিন্তু তার গড়টা হচ্ছে 8.52। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আপনি যখন বড় ইনিংস খেলতে পারছেন তখন হচ্ছে আপনার স্ট্রাইক রেটটা কমে যাচ্ছে, আপনি খুব ধীর গতিতে এগোচ্ছেন। আবার যখন ইনিংস ছোট হচ্ছে কিন্তু আপনি খুব মারকুটে ইনিংস খেলছেন। এই জায়গাটাতে যেটা হয়ে যাচ্ছে যে বাংলাদেশে যাদেরকে আমরা দেখছি তাদের প্রত্যেককেই বিবেচনা করা হচ্ছে 7 নম্বরে, 8 নম্বরে বা 9 নম্বরে। আমরা যদি এই তিনটে জায়গাতে দেখি, বাংলাদেশে যদি কোনো কারণে ব্যাটিং কলাপস করে তখন কিন্তু এদেরকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে। এই জায়গাটাতে সবচেয়ে বড় কনসার্নের জায়গাটা হয়ে যায় যখন এই দায়িত্বগুলো যখন চলে আসবে তখন তারা কীভাবে সেটা ডেলিভার করছেন। কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা দেখি তখন 8 বা 9 যারাই আছেন তাদেরকে কাছ থেকে একটা ক্যামিও ইনিংস কিন্তু পার্থক্যগুলো গড়ে দেয়। এই জায়গাটাতে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে আছে। রিশাদ হোসেনের কাছ থেকে আমরা সবসময় আশা করেছি তিনি তার ব্যাট থেকে কিছুটা রান এনে দেবেন, কিন্তু রিশাদ কতটা ধারাবাহিক এবং তিনি যে প্রতিদিন পারফর্ম করবেন সেটাও কিন্তু বলা চলে না। সো এই জায়গাটাতে একটা রিস্ক নিতে হবে এবং সম্ভবত লিটন দাস যেমনটা বলছেন তাদের একটু ব্যাটিং এবং স্ট্র্যাটেজি নিয়ে জুবায়ের আহমেদ আপনার কাছে আবারও আসবো। তবে রেজাউল আমাদের সাথে আছেন। রেজাউল, গতকাল লিটন কুমার দাস বলেছেন যে 2028 যে বিশ্বকাপটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় হবে টি-20 বিশ্বকাপ, সেটাকে মাথায় রেখে বেশ কয়েকজন অলরাউন্ডারকে তারা গড়ে তুলতে চান। এই যে দুজন স্পিনিং অলরাউন্ডার ছিলেন, পরবর্তীতে সাকলাইন এবং সাকিবকেও অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা, সাইফুদ্দিন আছেন, এই যে নতুন একটা পরিকল্পনা বা অনেক আগে থেকে একটু সময় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা আপনার কাছে কেমন লেগেছে? এটা অবশ্যই ভালো, কারণ আপনি দেখেন যে বাংলাদেশের যে কজন অলরাউন্ডার আছেন, বিশেষ করে বাংলাদেশে কিন্তু পেস বোলিং অলরাউন্ডারের একটা ঘাটতি আছে। সেক্ষেত্রে সাকলাইনকে দলে অন্তর্ভুক্ত করা অবশ্যই ভালো। আপনি দেখে থাকবেন যে এবারে বিপিএলে তিনি কিন্তু অন্তত দুর্দান্ত বল করেছেন, পুরো আসরে 9টা উইকেট তিনি নিয়েছেন এবং তিনি ব্যাটিং করার সুযোগটা আসলে তেমনভাবে পাননি, তারপরও কিন্তু তার ভালো রান করেছেন এবং স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো। সেক্ষেত্রে সাকলাইনকে দলে অন্তর্ভুক্ত করা অ্যাটলিস্ট এটা একটা ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে। তবে আমার মনে হয় যেহেতু এখানে কে বলে যে পরীক্ষিত ক্রিকেটার, বিশেষ করে সাকিবের কথা বলেন কিংবা হচ্ছে সাইফুদ্দিন, তারা তো অনেক দিন ধরেই খেলছে এবং যথেষ্ট ভালো করছে, বোলিং ব্যাটিংয়ে দুই জায়গায় কিন্তু ভালো করছে। যদিও তাদের গড় কিংবা স্ট্রাইক রেট নিয়ে জুবায়ের কথা বলেছেন যে অনেকটা খারাপ, তারপরও আমার মনে হয় যদি আজকের ম্যাচ বিবেচনা করা হয় এবং
যদি বিশ্বকাপ বিবেচনা করা সেক্ষেত্রে অবশ্যই সাকলাইনকে দলে রাখাটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা ভালো একটা কল, বাট আজকের ম্যাচে সাকলাইনকে হয়তো বা আমার কাছে মনে হয় তাকে জায়গা দেওয়া নাও হতে পারে, যেহেতু সাকিব এবং সাইফুদ্দিন আছেন। স্কোয়াড নিয়ে আমরা আরও আলোচনা করব, তবে একটু ফিরতে চাই জুবাইরের কাছে। লিটন কুমার দাস গতকাল যে প্রেস কনফারেন্স করলেন, এরপরে অনেক জায়গায় অনেক রকম শিরোনাম হয়েছে। তার মধ্যে খুবই ইম্প্যাক্টফুল আমার কাছে লেগেছে যে পুরনো লিটনের নতুন শুরু। গত বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে যায়নি বা খেলতে পারেনি, প্রায় 5 মাস পর বাংলাদেশ আবারও টি-20-তে খেলতে নামছে। তার আগে লিটন কুমার দাস যেই ইঙ্গিতটা দিলেন সেটা হচ্ছে যে 2028 সালের জন্য নির্বাচকরা বা বিসিবি তাকে আবারও টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে নিয়েছেন, এবং লিটন কুমার দাস যেভাবে দলটাকে আসলে একটা ছাতার নিচে রেখেছেন, আমরা পেস বোলার যারা আছেন তাদের ইয়র্কার মারার যে প্রবণতা বা ইয়র্কার মারা নিয়ে একটা প্রতিযোগিতাও ইনফ্যাক্ট দেখলাম। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে সাইফুদ্দিনের জন্য কি একটু প্রেশার হয়ে গেল সাকলাইনের ইনক্লুডিংয়ে, এবং একই সঙ্গে সাকিবেরও বাড়তি দায়িত্ব পড়বে কিনা? কারণ আপনার একই সঙ্গে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পেস বোলাররা কি তাদের ব্যাটিং সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারেন, ওই ইম্প্যাক্টটা কি রাখতে পেরেছেন এখন পর্যন্ত? বাংলাদেশ সেকেন্ড প্রশ্নটার আগে উত্তর দিই যে বাংলাদেশের পেসাররা কি তাদের ব্যাটিং ইম্প্যাক্টটা রাখতে পেরেছেন কিনা? নো। এখন পর্যন্ত যদি আমরা দেখি যে আমরা লাস্ট ডেভ হোয়াইটমোরের আমলে বাংলাদেশের ক্রিকেটে একটা প্রবণতা শুরু হয়েছিল যে দলে তখন 7 থেকে 8 জন থাকতেন যারা ব্যাটিং বোলিং দুটোই পারতেন। সেই সময়টা মাশরাফি বিন মুর্তজাকে আমরা দেখেছিলাম, তিনি বেশ ভালো ব্যাটিং বলিং ফ্লোতে থাকতেন, এবং পরবর্তীতে ফরহাদ রেজাকে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই দুজনের পরবর্তীতে বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডারের একটা লম্বা ঘাটতি পড়ে যায়। সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন সত্য, আন্তর্জাতিক ক্রিকেটেও সত্য। পরবর্তীতে আমাদেরকে সেখান থেকে কিছুটা নিস্তার দিয়েছেন সাইফুদ্দিনের 2019 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার যে রানটা বেশ ভালো ছিল, যদিও সাইফুদ্দিন সেভাবে নিজেকে ধারাবাহিক রাখতে পারেননি। তানজিম সাকিব আমাদেরকে নতুন করে একটা স্বপ্ন দেখাচ্ছেন, হোপফুলি তিনি সেটা কন্টিনিউ করবেন। ফার্স্ট যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের পেস বোলিংয়ের জিনিসটা, বাংলাদেশের পেস বোলিং লাইনআপটা আমি কিছুদিন আগে এইখানেই বলে গিয়েছিলাম যে বাংলাদেশের পেস বোলিং লাইনআপটা এখন মধ্যে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বোলিং লাইনআপগুলোর মধ্যে একটি, এবং একটা হেলদি কম্পিটিশন থাকা কিন্তু ভালো। আপনার এই দলটাতে মুস্তাফিজ আজকে নেই, তারপর আমাদেরকে ভাবতে হচ্ছে যে দলে অন্তত 4 জন পেসার আছে যারা রেডি টু প্লে। রিপন মন্ডলকে আমরা ইমার্জিং এশিয়া কাপে যেভাবে বোলিং করতে দেখেছি, উইকেট টেকার বলার, এবং সুপার ওভারে যিনি কোনো রান না দিয়ে 2টো উইকেট নিচ্ছে, ইটস এ হিউজ থিং। আব্দুল গাফার সাকলাইন প্রুভেন প্লেয়ার, বিপিএল খুব ভালো করেছেন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে রিপন এবং সাকলাইনের বোলিং কম্বিনেশনটা দুর্দান্ত ছিল। সবচেয়ে ভালো যেটা সাকলাইনের আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে তার যে ইয়র্কার মারার সক্ষমতা, 6টা বলে 6টায় তিনি ইয়র্কার করার মতো সক্ষমতা রাখেন। একই সঙ্গে রিপন মন্ডল আছে। সো ডেথ ওভারগুলোতে ইয়র্কারের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সেটা ব্যাটসম্যানকে আপনাকে স্নায়ুচাপের একটা পরীক্ষা নেবে, এবং টি-20 ক্রিকেটের মধ্যে যদি আপনি স্নায়ুচাপের পরীক্ষাটা যদি বলাররা ঠিকঠাক এক্সিকিউট করতে পারে, ইট কুড মেক আ ভেরি বিগ ডিফারেন্স। সো এই জায়গাটাতে একটা জিনিস সুবিধা, তানজিম সাকিবকে যে জিনিসটা একটু টেস্ট করতে হবে যে তিনি নিজের ব্যাটিং সামর্থ্যটা কতটুকু কাজে লাগাতে পারছেন। কারণ এই জায়গাগুলোতে আমরা যখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সারফেসের কথা যদি বলি, আমাদের 4টা পেসার একটা অবভিয়াস, এবং আপনি 4টা পেসার মধ্যে আপনি কাকে চিন্তা করবেন? আপনি মুস্তাফিজুর রহমান আপনার অবভিয়াস চয়েস, যদি কোনো ইনজুরির প্রবলেম না হতে। শরীফুল ইসলাম ইজ অ্যান অবভিয়াস চয়েস, কারণ তিনি খুব ভালো ডট বল দিচ্ছেন এবং পিএসএল এ দারুণ পারফর্ম করেছেন। আপনার রিপন মন্ডল, সাকলাইন, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদকে আপনি ভুলে গেলে চলবে না। সো একটা লম্বা পাইপলাইন নিয়ে 2028 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ প্রিপারেশন শুরু করেছে। এই জায়গাটাতে বরঞ্চ দুশ্চিন্তা হতে পারে তাসকিন আহমেদের। তাসকিনের ফিটনেসটা বেশ কিছুদিন ধরে তাকে ভোগাচ্ছে, এবং তার ফিটনেসজনিত কারণে তার বোলিংয়ে তার হেড পজিশনটা ঠিকঠাক থাকছে না। তার বল রিলিজ পয়েন্টটা কিন্তু আগের থেকে অনেকখানি সরে এসেছে, বেশ 1-2 ডিগ্রি সরে আসছে। এটাতে যেটা হচ্ছে, তাসকিন যেমন সুইং এর অ্যাডভান্টেজটা যেমন পাচ্ছেন না, উনি তার গতির অ্যাডভান্টেজটা পাচ্ছেন। কর্নার সময় তাসকিনকে আমরা যেই নতুন রূপে দেখেছি সেটা তিনি এখন ঠিক প্রপারলি কন্টিনিউ করতে পারছেন না। লিটন দাস গতকাল আরো একটা কথা বলেছেন যে আমাদের যারা স্পিনিং অলরাউন্ডার আছে তাদের কাছ থেকে আরো বেশি রান চান, যেটা আমরা তো শেখ মাহেদি কিংবা রিশাদ হোসেনকে ভাবি যে তারা অলরাউন্ডার হিসেবে খেলেন, কিন্তু ম্যাচে আসলে ঠিক কতটা ইম্প্যাক্ট রাখতে পারছেন সেটার একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখলাম একটু আগে, যে তাদের যে পরিসংখ্যানটা, সেই জায়গাটায় কি আপনার মনে হয় যে তাদের ব্যাটিং অর্ডারে একটু উপরের দিকে নিয়ে আসা উচিত, যাতে করে তারা একটু বেশি সময় পান নিজেদের যে সামর্থ্য সেটাকে এক্সিকিউট করার জন্য? আমার মনে হয় রিশাদ হোসেনের বিষয়টা যেটা বললেন, রিশাদ কিন্তু যখন থেকে তিনি বাংলাদেশ দলে এসেছেন আমাদের যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছেন, বিশেষ করে তার ছক্কা মারার অ্যাবিলিটি, তার বড় বড় মানে বাউন্ডারি মারার অ্যাবিলিটিটা তার কিন্তু বেশ আছে এবং আমরা দেখেছি, এবং তিনি যে উইকেটও নিতে পারেন এবং ক্রুশিয়াল মোমেন্টে উইকেট নিতে পারেন সেটাও আমরা দেখেছি। তবে আমার কাছে মনে হয় শেখ মাহাদির কথা যেটা বললেন, শেখ মাহাদি
মানে আমার হচ্ছে যেটা মনে হয় যে শেখ মাহাদি তার ক্যালিভার অনুযায়ী তিনি তেমনভাবে পারফরমেন্স এখনো আমাদের পিক পারফরমেন্স দিতে পারছেন না। তিনি লং টাইম খেলেছেন, তারপরও তিনি আসলে তার অ্যাবিলিটিটা আমাদের ভালোভাবে দিতে পারছেন না, যদিও আমরা তাকে অনেক সময় সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করি। তারপরও আমার কাছে মনে হয় যে শেখ মাহাদি লম্বা সময় পেয়েছেন, আরও হয়তো বা অনেক সময় পাবেন, তিনি পারফরমেন্স করতে তেমনভাবে পারছেন না। তবে রিশাদের কাছ থেকে আমরা আশা দেখতে পারি এবং রিশাদের ব্যাটিং লাইনটা বা তাকে উপরের দিকে আরও নিয়ে আসার যেই সম্ভাবনাটা, আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। লিটন দাসের দলকে বলা হচ্ছে যে বাংলাদেশের টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অ্যাগ্রেসিভ ব্যাটাররা বা অ্যাগ্রেসিভ দল, যারা কিনা স্ট্রাইক রেটটাকে মেনটেন করে একটু খেলার চেষ্টা করেন। তারপরেও যদি আমরা বিগত 6-7 ম্যাচে দেখি বাংলাদেশের 200 ঊর্ধ্ব কিন্তু কোনো ইনিংস নেই। সেটার জায়গায় কি বাংলাদেশ দল একটা পরিকল্পনা এরকম করতে পারে কিনা, যারা পেস বোলিং অলরাউন্ডার আছেন তাদেরকে কি একটু উপরের দিকে নিয়ে আসা যায় কিনা? কারণ আমরা অন্যান্য দলের ক্ষেত্রে দেখেছি যে হার্দিক পান্ডিয়া কিংবা আরও যারা আছেন যারা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেন, তাদেরকে মাঝে মধ্যে কিন্তু উপরে ব্যাটিং করতে দেখেছি। তাদের সেই সামর্থ্যটা, সেই আত্মবিশ্বাসটা নিয়ে আসার জন্য বাংলাদেশ কি এই সিরিজে সেটার কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারে কিনা? এই সিরিজে পরীক্ষা নিরীক্ষা করার আগে সম্ভবত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা নিরীক্ষাটা করাটা ভালো, কারণ আন্তর্জাতিক স্টেজে আপনি পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সেটা ফল হিতে বিপরীত হতে পারে। যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপের একটা সমীকরণ আমরা রাখছি, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া মাটিতে, যেখানে কুইকার স্পিনাররা খুব ভালো সুবিধা পান। রিশাদ হোসেন কিন্তু অস্ট্রেলিয়া মাটিতে বেশ ভালো, সেটা উনি বিগ ব্যাশে প্রমাণ করেছেন। তাহলে রিশাদকে আমরা যদি কিছুটা উপরে নিয়ে আসা যায়, সেটাকে যদি 6 কিংবা 7-এ নিয়ে আসা যায়, তাহলে আমার জেনুইন 4জন পেসার আছে আমাদের। এর পরবর্তীতে দেখা যাবে পেসারদের মধ্যে একটা সাফল করা যেতে পারে। 7 কিংবা 8 নাম্বার আপনি কাকে খেলাচ্ছেন, ঠিক কোন বেসিসে আপনি তাদেরকে এক্সপেরিমেন্ট করবে। কারণ উপরের দিকে যদি আনা হয়, সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে বাংলাদেশের টপ অর্ডারে কিন্তু বেশ ভালো কিছু নাম আছে। আপনি তানজিদ তাইম এবং সাইফ হাসানকে আপনি ওপেনিং স্লটে রাখছেন খুব একেবারে নিশ্চিত। আপনি এরপর পরে লিটন দাস আসছেন, এরপর আপনি তাওহিদ হৃদয় আসছেন। সাইফুদ্দিনের স্লটটা কোথায় হবে, সাইফুদ্দিন কোথায় খেলবেন, এই যদি একমাত্র যদি ব্যাটিং অ্যাবিলিটি চিন্তা করা যায়, তাহলে সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাবিলিটি এই মুহূর্তে সবচেয়ে ভালো। তাহলে আপনি সাইফুদ্দিনকে খেতে। সো বাংলাদেশের না ব্যাটিং অর্ডারটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে, বিকজ লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের কম্বিনেশন বাংলাদেশ সবসময় মেনটেন করতে চায়, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন রাখবেন কিনা। আপনার সেই লেফট বল ব্যাটসম্যানদের একটা সমস্যা হচ্ছে আপনার ইনসুইংয়ে পরাস্ত হওয়ার যে প্রবণতা বাংলাদেশ ক্রিকেটে আছে। অস্ট্রেলিয়ার সার্ফেসে যদি আমি যদি ওয়ার্ল্ড কাপের প্ল্যানটাই রাখি, অস্ট্রেলিয়ান সার্ফেসে যদি যান, তাহলে আপনি সেই পেস বোলিং লাইন আপগুলোকে আপনি কীভাবে ফেস করবেন। আর যদি দেশের মাটিতে যেটা হয়, বাংলাদেশে এখন একটা দেখা যাচ্ছে ভালো উইকেটের একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই জায়গাটায় আপনি কীভাবে কাজ করবেন। সো আমার মতে ঘরোয়া ক্রিকেটে যদি আগে একটা প্র্যাকটিস করে নেওয়া যায় যে আমরা এই পজিশনে খেলতে চাই, ঘরোয়া ক্রিকেটের প্র্যাকটিসের সুফল আমরা দেখছি। পারভেজ হোসেন ইমনকে 4 নম্বরে খেলানোর ডিসিশনটা, সো ঘরোয়া ক্রিকেটে একটা এক্সপেরিমেন্ট হোক, সেই এক্সপেরিমেন্টের বেসিসে যদি জাতীয় দলে কিছু করা যায়, খুব ভালো একটা রেজাল্ট আসবে। লিটন কুমার দাস, বাংলাদেশ দলের যে ব্যাটিং লাইন আপটা আছে সেটাকে আরেকটু টেনে লম্বা করতে চান, অন্তত 8-9 নম্বর পর্যন্ত যারা নামেন তাদের যে ব্যাটিং স্কিলটা সেটা যাতে তারা শো করতে পারে, সেটারই একটা পরীক্ষামূলক পরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করেছে। সেটা কতটা এক্সিকিউট করতে পারে মাঠে, সেটা নিয়ে আরও কথা বলবো আমরা। তবে দর্শক, একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। ছিলাম ব্যাটে বলের নতুন ছক নিয়ে, আর সেই বিষয়ে আলোচনা করবার জন্য রেজাউল এবং জুবাইর আছেন আমার সঙ্গে। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার কিংবা স্পিনিং অলরাউন্ডারদের নিয়ে আমরা কথা বলছিলাম। এবারে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, যেটা যে কোনো অধিনায়কই যখন সংবাদ সম্মেলনে আসেন তখন তারা বলেন যে আমাদের পেস বোলিং বা বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, তাদের যথেষ্ট আস্থা আছে তাদের উপরে, ব্যাটিংটা নিয়ে বেশি কনসার্ন থাকে। তবে বোলারদের নিয়ে একটু কথা বলতে চাই। বোলারদের এখন যেই স্কোয়াডটা আছে বাংলাদেশের এই নিউজিল্যান্ড সিরিজে, সেখানে তাসকিন আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাদেরকে কিন্তু বিশ্রামে পাঠানো হয়েছে। তার পরিবর্তে রিপন মণ্ডল, সাকরাইনরা এসেছেন, শরীফুল আছেন এবং তানজিম হাসান সাকিব আছেন। এর সঙ্গে যদি আমাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টটাকে দেখি, নাসুম সহ রিশাদ, শেখ মাহেদি, এই বোলিং ডিপার্টমেন্টটা কি অনেক বৈচিত্র্যপূর্ণ মনে হয় কিনা? বোলিং ডিপার্টমেন্টের যেটা সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে আপনি ডেথ ওভারের কাজ করানোর মতো 3 থেকে 4 জন বলার আপনি পাচ্ছেন, আপনি নতুন বলে কাজ করানোর মতো বলা পাচ্ছেন। শেখ মেহেদি খুবই স্বস্তিদায়ক। শেখ মেহেদি কিন্তু নতুন বলে ভীষণ কার্যকর, এবং প্রত্যাশিতভাবে যদি বাংলাদেশের বোলিং ইনিংসটা তিনিই ওপেন করবেন, এবং তিনি নতুন বলে উইকেট নিতে জানেন। দুটো জিনিস, শেখ মেহেদির যে জিনিসটা হয় যে তিনি ডট বল দিতে জানেন, ডট বল নিতে না পারলে তিনি উইকেট নিয়ে দেন। তার
একটা দুর্দান্ত অ্যাবিলিটি আছে, এবং যে কারণে হয়তো বা শেখ মেহেদী ব্যাটিংটাকে আমরা সেভাবে হাইলাইট করি না, বোলিংটাকে আমরা যতটা হাইলাইট করি, বিকজ নতুন বলে শেখ মেহেদী কার্যকর, নতুন বলে ব্রেক এন্ট্রি এনে দেওয়ার জন্য শেখ মেহেদী আপনার কাছে খুব ভালো অপশন। আপনার কাছে ভালো আরেকটা অপশন হচ্ছেন রিপন মণ্ডল এবং সাকলাইন, দুজনই ডেথ ওভারে এবং বল একটু যখন পুরাতন হয় তখন তারা দুজনে কার্যকর। বিশেষ করে সাকলাইন 12 ওভারের পর থেকে রাজশাহী ওয়ারিয়র্সে তাকে যেভাবে ইউজ করেছে সেটা একটা দুর্দান্ত জিনিস। এবং অফ স্পিনে আপনার জন্য আছেন নাসুম আহমেদ। নাসুম আহমেদ নিজেও একজন উইকেটিং প্লেয়ার, এবং নাসুম আহমেদ কাইন্ড অফ মিস্ট্রি স্পিনার, একেবারে মিস্ট্রি স্পিনার ঘরানার বলা চলে না, বাট কাইন্ড অফ মিস্ট্রি স্পিনার, এবং তার বলটাকে কিন্তু খেলতে বেশ হিমশিম খেতে হচ্ছে, অন্তত বাংলাদেশের পিচে। যদি বৈশ্বিক পিচে বা অন্যান্য অ্যাওয়ে সিরিজে কেমন হবে সেটা একটা দেখার বিষয় আছে, কিন্তু বেশ বৈচিত্র্যপূর্ণ, এবং সবচেয়ে ভালো অপশন হচ্ছে প্রত্যেকেই উইকেট টেকিং বলার। এটা একটা স্বস্তির জায়গা বাংলাদেশের জন্য। আর যদি আমি আপনি বলছিলেন একটু আগে যে সাকলাইনকে সুযোগ দেওয়া হবে কি হবে না, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। তবে শরীফুল বাহাতি পেস বোলার আছেন, তানজিম সাকিব আছেন এবং সাইফুদ্দিনও আছে। সব মিলিয়ে পেস এবং বাংলাদেশের যে ভ্যারিয়েশনের যেই হিসাবটা আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটা বলার একই ধরনের বোলিং করছেন। স্পিনার যারা লেফট হ্যান্ড স্পিনারদেরকে আমরা বেশি দেখেছি, যে দুজন স্পিনারই লেফট হ্যান্ডই। তো সেই জায়গাটাতে এই যে পরিবর্তনটা, একজন লেগ স্পিনার আছেন আমাদের, একজন অফ স্পিনার আছেন, একজন বাহাতি লেফট আর্ম বোলিং করেন, পেস বোলিংয়েও একই ধরনের ভারসাম্য কিন্তু আমরা দেখতে পাই, যে ডানহাতি বামহাতি একই সঙ্গে কেউ হয়তো বা বাউন্সার দিতে পছন্দ করেন, কেউ ইয়র্কার দিতে পছন্দ করেন। এই ইয়র্কারের ক্ষেত্রের বিষয়টাতে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে এর আগে যারা ছিলেন তাসকিন আহমেদ বা অন্যান্যদের কাছ থেকে আমরা কিন্তু খুব বেশি ওই ইয়র্কার বোলিং করার প্রবণতাটা আমরা দেখতে পাই না। সেই জায়গাটায় টি-20 ক্রিকেটে যেটা অনেক বেশি জরুরি, বিশেষ করে ডেথ ওভারের বোলিংয়ে, বাংলাদেশের এই বোলিং ডিপার্টমেন্টে যেটা স্কোয়াডে আছে সেটা নিয়ে কি আপনি অনেক আশাবাদী কিনা? জি অবশ্যই। দেখুন, বাংলাদেশের সবসময় কিন্তু সেই আমরা গত 10 বছর ধরে বা তারও বেশি সময় ধরে কিন্তু আমরা বোলিং ইউনিটটা কিন্তু যথেষ্ট ভালো, এবং সেটার ধারাবাহিকতা কিন্তু এখনও আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের, মানে আপনি যেটা বললেন, প্রত্যেকটা মানে এখন যে স্কোয়াডটা আছে সেখানে কিন্তু মোটামুটি সব ধরনের বোলার আছে। বামহাতি পেসার আছে, ডানহাতি এবং বামহাতি অব্রেক বোলার আছে, তারপরে রিশাদ আছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দুর্দান্ত একটা বোলিং স্কোয়াড পেয়েছি, এবং সেটার কিন্তু আমরা ফলাফলও কিন্তু পেয়েছি। আপনি দেখবেন যে আমরা লাস্ট প্রায় 10টা টি-20 সিরিজের প্রায় 6টা সিরিজ কিন্তু আমরাই আসলে জয় নিয়েছি। সেখানে কিন্তু বোলারদের অবদান আছে, এবং আমার বিশ্বাস যে এই উইকেটে বা বিশেষ করে বাংলাদেশের উইকেটেও কিন্তু বোলাররা যথেষ্ট কার্যকরী হবে। অবশ্যই জুবাইরের কাছে আরেকটু ফিরতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই বোলিং লাইন আপটা, সেটা নিয়ে বিভিন্ন সময় আমরাও স্বস্তি পাই ইনফ্যাক্ট, যে বাংলাদেশের এতগুলো অপশন আছে। মেহেদী মিরাজ ওয়ানডে সিরিজে আমার মনে হয় যে শেষের দিকে এসে একটু কনসার্ন থাকতেন যে কাকে রেখে কাকে ব্যবহার করবেন সেটা নিয়ে। এটা অনেক সময় আমরা অন্যান্য দলেও দেখেছি যে মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেনও কিন্তু এগুলো নিয়ে ভুগতে হয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেনদের বা লিটন কুমার দাসের সেই জায়গায় অনেকগুলো অপশন আছে। আমরা বোলিং ডিপার্টমেন্টকে ডেফিনেটলি অনেক বেশি হাইলাইট করি, কিন্তু এই যে লম্বা বোলিং লাইন আপ বাংলাদেশের, যারা স্কোয়াডে আছেন, স্কোয়াডের বাইরেও তাসকিন, মুস্তাফিজদের কথা বলছি, রিপন মণ্ডল বা সাকলাইন যদি এই সিরিজের সুযোগ পায় এবং তারা যদি পারফর্ম করতে পারে, তাহলে তাসকিনদের জন্য আসলে টিমে আবার ঢোকা কঠিন হয়ে যাবে কিনা? তাসকিনদের জন্য টিমে জায়গা করে নেওয়াটা অনেকটা সহজ, কেন তারা প্রুভেন। কিন্তু তাদেরকে আরেকটা জিনিসে কাজ করতে হবে। তাসকিনের ক্ষেত্রে যে জিনিসটা সবার একটু আগেও যেটা বলছিলাম, তাসকিনের ফিটনেসটা নিয়ে কাজ করতে হবে। তাসকিনকে বাংলাদেশে আমরা 2023 ওয়ার্ল্ড কাপেও যখন যাচ্ছিলাম তখনও কিন্তু আমরা বলে রাখছিলাম যে তাসকিন হচ্ছেন বোলিং ইউনিটের প্রধান, বোলিং ইউনিটকে লিড দিবেন তাসকিন। এখন কি সেটা বলার সুযোগ আছে? এখন সেটা বলার সুযোগ আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বিকজ আপনার তাসকিনকে কিন্তু আমরা এখন আর সেই স্ট্রাইক বলার হিসেবে ইউজ করছি না। আমাদের স্ট্রাইক বলার এখন ধীরে ধীরে শরীফুল হয়ে উঠছেন। আমাদের মুস্তাফিজকে আমরা ওয়ানডে সিরিজেও দেখলাম যে তাকে নতুন বলে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, যেটা আগে আমরা দেখতাম যে অনেকটা বাংলাদেশের ক্যাপ্টেন্সির ধারা অনুযায়ী এটা অবধারিত ছিল, বল 10 ওভারের পর একটু পুরাতন হবে তখন মুস্তাফিজ আসবেন, তিনি 12 থেকে 16 ওভার পর্যন্ত বা 20 ওভার পর্যন্ত তিনি একটা স্পেল করবেন। সো ওই ধারাটা কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে গেছে। মুস্তাফিজকেও এখন নতুন বলার ট্রাই করানো হচ্ছে, থ্যাঙ্কস টু মহেন্দ্র সিং ধোনি। 2024 IPL তিনি যেটা করেছিলেন সেটা মুস্তাফিজকে বেশ অনেকটা হেল্প করেছে নতুন বলে। অ্যান্ড এর পরবর্তীতে যে দেখা যাচ্ছে যখন আপনি আরও দুজন পাইপলাইন থেকে যখন আপনি আসবেন, এবং পাইপলাইনটাও কিন্তু বেশ বড়, আপনি যখন চিন্তা করবেন যে আপনার আন্ডার-19 সার্কিট থেকে যে মারুফ মিথা এবং রোহানাদ্দৌলা বর্ষণ চলে আসছেন, তারা কিন্তু যে কোনো সময় বাংলাদেশ এ দল হয়ে বাংলাদেশ জাতীয় দলের নক করতে পারবেন, তাদের সেই অ্যাবিলিটি আছে। সো
একটা জিনিস কি তাসকিনদেরকে বুঝতে হবে যে তাদের অ্যাকচুয়ালি লিমিটেশনটা কোথায়। তাসকিনকে কিন্তু প্রথম স্পেল বল করার পর সেকেন্ড স্পেলে বল করতে গেলে আজকাল অনেকখানি টায়ার্ড মনে হয়। তাসকিনের বিভিন্ন স্পেলগুলোতে কিন্তু এখন লম্বা লম্বা গ্যাপ পড়ছে, এবং এই যে পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজটা সামনে আসছে সেখানে একটা জিনিস খুব ভালোভাবে আমাদের দেখতে হবে যে তাসকিন অ্যাকচুয়ালি লম্বা স্পেল বল করার মতো সেই সামর্থ্যটা আগের মতো রাখছেন কিনা। তাসকিন যদি তার সেই চিরচেনা রিদমটাকে ফিরাতে না পান তাহলে একটা খুব বড় কামব্যাক করার একটা হ্যাঁ স্টেপও বা সিঁড়িও হতে পারে এটা হতে তাসকিন পারে। আহমেদের জন্য। আমরা একটু ব্যাটিং সাইডটাতে ফিরতে চাই। বাংলাদেশের ব্যাটিং নিয়ে সব বরাবরই অস্বস্তি থাকে ক্যাপ্টেনদের, টিম ম্যানেজমেন্টের, যে তারা আসলে পারফর্ম করতে পারবেন কিনা। এবং লিটন কুমার দাস গতকাল বলেছেন যে শুরুর দিকে যেহেতু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হয়, শুরুর দিকে 2-3টি উইকেট পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তবে অন্যান্য দলের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে সেটা অনেক বেশি ঘটছে কিনা জুবাই? অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের মাইন্ড সেট আপের একটা প্রবলেম আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন টার্গেট ছোট থাকে তখন তানজিদ তামিম খুব বড় বড় ইনিংস খেলছেন এবং খুব ইফেক্টিভ কিছু ইনিংস খেলছে, কিন্তু যখনই বড় রান তারা করতে হচ্ছে তখন এই তানজিদ তামিমের গড় কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। এটাকে আমরা একটা বেশ তানজিদ তামিমের ক্যারিয়ার শুরু থেকে দেখছি। সাইফ হাসানের ক্ষেত্রে যে জিনিসটা দেখবেন, তিনি বাউন্ডারি খুব বেশি হাঁকাতে চাচ্ছেন কিন্তু তিনি স্ট্রাইক রোটেশনে খুব একটা মনোযোগী দিচ্ছেন না। আবার তাওহিদ হৃদয় বা লিটন দাসদের শুরুটা কিন্তু একটু শেকি হচ্ছে, সেখান থেকে বড় ইনিংস খেলার প্রবণতাটা যখনই দেখা যাচ্ছে হ্যাঁ 30+ ইনিংস হয়েছে, আমরা হয়তো এখন একটা অ্যাগ্রেসিভ হওয়া শুরু করবো, তখন সেটা চলে যাচ্ছে। শামীম পাটোয়ারির ক্ষেত্রে আবার ডিফারেন্ট কেস। শামীম পাটোয়ারি শুরু থেকে অ্যাগ্রেসিভ হতে যাচ্ছেন, লাগলে বাড়ি বাউন্ডারি নয়তো শেষ। সো ইউ মিস আই হিট টাইপের সিচুয়েশন। সো বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা খুবই ইনস্টেবল। আমি বলবো প্রতিভার অভাব নেই, সদিচ্ছার অভাব নেই, তাদের কারো টেকনিকেরও ঘাটতি নেই। টেকনিক্যালি বাংলাদেশ খুবই সলিড কিছু প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু লিটন দাস তার এই দলটাকে পাচ্ছেন, এবং এই দলটার অনেক দূর যাওয়ার সমর্থ আছে। যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট। ক্রিকেটটাকে শুধুমাত্র ব্যাট বলে খেলা চাইতে মাথায় যখন তারা খেলতে পারবেন তখন সেটাকে অনেক চেঞ্জ নিয়ে আসবে। যে আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই যে বাংলাদেশের এই যে ব্যাটারদের সমস্যা, সেটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে কতটা প্রস্তুত মনে হচ্ছে বাংলাদেশ দলকে? যেটা জুবাই যেটা বললেন যে আসলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বা বাংলাদেশের স্কোয়াডে যারা যারা ডাক পান, নির্বাচকরা যাদের আনেন বা যারা খেলছেন, তাদেরকে আসলে ট্যালেন্টের আসলে ঘাটতি নেই, বা তাদের যেই সামর্থ্য আছে, তাদের যে নাম, তাদের যশ পুরো পৃথিবী জুড়ে কিন্তু তাদের আছে, কিন্তু তাদের যে মাইন্ডসেটটা তৈরি করার দরকার বা চাপ নিয়ে ফেলার যে প্রবণতাটা আছে, এটা আসলে কাটিয়ে উঠতে পারলে হয়তোবা তারা যথেষ্ট ভালো করতে পারবে। এই পিএসএল এর আগে কি বাংলাদেশের ব্যাটারদের মনে হয়েছে তাদের বৈশ্বিক যেই রেকগনিশনটা যেটা অন্যান্য দলের ব্যাটাররা পায়, সেটা কি বাংলাদেশ মানে মাত্র পাওয়া শুরু করলো কিনা, বা সেটার জন্য এখনো উপযুক্ত কিনা বাংলাদেশের ব্যাটার? অবশ্যই পিএসএল, এবার পিএসএলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার গেছেন। সেখানে রিশাদ ছিলেন, শরীফুল ছিলেন, সেখানে আমাদের ওপেনার তানজিদ তামিম ছিলেন। তো তারা কিন্তু ওখানে যথেষ্ট তাদেরকে সম্মান দেখিয়ে বা কি বলে যে সবসময় যে বাংলাদেশের ব্যাটারদের অনেক বৈশ্বিক আসরে কিন্তু জায়গা হয় না, সেক্ষেত্রে এখন যেই প্রবণতাটা বেড়েছে, আমরা যে বড় বড় টুর্নামেন্টগুলোতে আসলে দেখেছি যে বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশে হয়তো বা খুব ভালো পারফর্ম করছেন, কিন্তু বড় টুর্নামেন্টে বা ফরেন কান্ট্রিগুলোতে গিয়ে খুব একটা ভালো পারফর্ম করতে পারছেন না। তবে সেই জায়গাটা নিয়ে আসলে অনেক বেশি কাজ করা রয়েছে কোচ সালাউদ্দিন এবং আশরাফুল্লাহ, সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস, এবং চট্টগ্রামের এই উইকেটে এটাই মনে হয় একটু প্রত্যাশিত ছিল যে যেই দলের ক্যাপ্টেনই হয়তোবা টস জিতবেন তারাই হয়তোবা বোলিং নেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেই জায়গাটায় তাদের এই প্রবণতাটাই থাকে। স্কোরটা জানতে পারলে আমরা ডেফিনেটলি সেটা নিয়ে আলোচনা করব। তবে এবার একটু টেস্ট দলে ফিরতে চাই। পাকিস্তান সিরিজের কারণে সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছে, যেই জায়গায় অমিত হাসানের মতো নতুন মুখ আছে বা চমক আছে বলা যায়, এবং একই সঙ্গে আমরা এবাদতকে দেখলাম, তিনি সুযোগ পেয়েছিলেন, পরবর্তীতে আবার দল থেকে বাদ পড়েছেন, আবার তাকে ব্যাক করানো হয়েছে, তাসকিন আহমেদকে টেস্ট দলে ইনক্লুড করা হয়েছে, শরীফুল ইসলাম আছেন। এই যে আমি প্রথমে একটু আপনার কাছে আসতে চাই, অমিত হাসানের যেই ইনক্লুডিং হলো টেস্ট সিরিজে, এই যে ঘরোয়া ক্রিকেটে আমরা দীর্ঘদিন বলি যে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখে আসলে জাতীয় দলে ডাকা হয় না, বা এই পারফরমেন্স জাতীয় দলে খুব একটা দেখাতে পারেন না, সেই জায়গা থেকে অমিত হাসানের যে গত 6 বছরে তার যেই পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা আমরা একটু দেখে আসি, তারপরে আলোচনা করতে একটু সুবিধা হবে। 49-এর কাছাকাছি তার গড় দেখেছিলাম যতটুকু জানি। ইনিংস খেলেছেন 82টি তার ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর থেকে, এবং সেখান থেকে তিনি তার গড় প্রায় 50 গড়ে ব্যাটিং করেছেন, স্ট্রাইক রেট 50.58। টেস্টের জন্য মানানসই 50 এবং সেঞ্চুরি আছে, 50 আছে 17টা, 11টা সেঞ্চুরি আছে, যেটা খুবই রিমার্কেবল, এবং সর্বোচ্চ 200 রান, অর্থাৎ ডাবল 100 লম্বা ইনিংস খেলার প্রবণতা তার মধ্যে আছে।
নির্বাচকদের মধ্যে কি একটু নতুন স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছেন কিনা, যে এই যে প্রত্যেকটা সিরিজে একজন দুজন নতুন মুখকে পরিচয় করিয়ে দেয়া কিংবা খেলার সুযোগ করে দেয়া? নতুন নির্বাচক প্যানেলে যে দুজন নতুন মুখ আছেন, নাদিফ চৌধুরী এবং নাইম ইসলাম, দুজনে কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া মানুষজন, কিন্তু ন্যাশনাল ক্রিকেটে তাদের হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের ক্যারিয়ারটা সেভাবে লম্বা হয়নি। সো তাদের মাইন্ডসেটটাও কিন্তু একটা প্রতিফলন হচ্ছে অমিত হাসান ইনক্লুডন। এবং এই 15 জনের যে স্কোয়াডটা দিল, এখানের মধ্যে যদি সবচেয়ে বেশি ডিজার্ভিং কেউ যদি থাকেন সেটা অমিত। 2022 সালের পর থেকে কন্টিনিউয়াসলি রানের মধ্যে আছেন, এবং সবচেয়ে রিমার্কেবল যে জিনিসটা, 17টা 50-এর বিপরীতে 11টা সেঞ্চুরি, মানে নিয়ারলি প্রায় দুটো 50 থেকে একটা করে সেঞ্চুরি বের করে নিয়েছে। 50 থেকে 100 কনভারসেশন রেটটাতে খুবই ভালো, কনভার্ট রেটটা খুবই ভালো। বাংলাদেশের ব্যাটারদের আসলে খুব বেশি একটা লম্বা সময় আছে, কারণ বাংলাদেশের ক্রিকেটে আপনি দেখেন এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে প্রায় 25 বছর হয়ে যাওয়ার পরও বাংলাদেশে কিন্তু সেঞ্চুরির সংখ্যা 100টাও নেই। 25 বছরের একটা দেশ থেকে আপনি 100টা সেঞ্চুরি পাচ্ছেন, এটা বেশ হতাশাজনক। সেই জায়গাটা অমিতের একটা সম্ভাবনা দেখা গিয়েছে, তিনি ভালো বলগুলোকে তিনি ইউজ করতে জানেন। তার ইনিংসগুলো যদি ঘরের ক্রিকেট ইনিংস কেউ যদি দেখেন, মানে 22 গজের বা উইকেটের কথা যদি বলি, তাহলে উইকেটে থাকতে তিনি পছন্দ করেন। তবে অমিতের একটা কনসার্ন আছে, ইউথ টেস্টের যদি অমিতের পরিসংখ্যানটা আপনি দেখেন, 6টা ম্যাচে 173 রান, একটা মাত্র 50, 64 রানের একটা ইনিংস এবং 2টো ডাক। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ব্যাপারগুলো থাকে বা আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষের ব্যাপারে যে জিনিসটা থাকে, সেখানটায় অমিতের পারফরমেন্সটা কিছুটা হলেও উদ্বেগজনক। তবে আমি বিশ্বাস করি যে গত কয়েক বছর ধরে তিনি যেভাবে খেলে আসছেন, সবশেষ ইনিংসটাও তিনি 162 রান করেছেন। সো অমিতের কাছ থেকে আমরা একটা ভালো কিছু আশা করি। আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে যেরকম অনেকেই আসেন, টেস্ট সার্কিট খেলেন, টেস্ট খেলে 10টা টেস্টের আগে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমরা প্রত্যাশা করবো যে অমিতের বেলায় সেটা হবে না। অমিত একজন লম্বা রেসের ঘোড়া হবেন, এবং টেস্ট বিশেষত টেস্ট ব্যাটসম্যান না, তাকে ওয়ানডে এবং টি-20 দলে আমরা ভবিষ্যতে দেখতে পাবো, এই ধরনের একটা প্রত্যাশা রাখতেই পারি আমরা। ডেফিনেটলি। এবাদত হোসেন 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করে ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। সেই সময়ে তিনি তার ক্যারিয়ারের ফর্মের সেরা সময়ে ছিলেন। এরপরে দীর্ঘদিন ধরে তার অস্ত্রোপচার কিংবা রিহ্যাবিলিটেশনের যে ব্যাপারগুলো, পুনর্বাসন বলি আমরা, সেটার ঘটলো। আয়ারল্যান্ড সিরিজে টেস্ট দলে তিনি সুযোগও পেলেন, কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তার আবারও জাতীয় দলে পারফর্ম করার সুযোগ পাওয়া কিংবা তাসকিন আহমেদকে টেস্ট দলে ইনক্লুড করা এবং শরীফুল ইসলামকেও সেই সাথে স্কোয়াডে রাখা, ব্যাপারগুলোকে আসলে আপনি কীভাবে দেখছেন? এবাদত কি তার যেই পুরনো ছন্দে ফিরতে পারবেন কিনা? প্রথমে বলি এবাদতকে নিয়ে। এবাদত যখন বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, তার কিন্তু টেস্টে আমরা যথেষ্ট ভালো বোলিং আমরা দেখেছি। তিনি লম্বা সময় বল করতে পারেন, তার যে ফিজিক্যাল অ্যাবিলিটি আছে বা তার লাইন লেন্থ, পেস, সবকিছু। মূলত টেস্ট বোলার হিসেবে কিন্তু তার ক্যারিয়ার শুরু হয়েছিল, টেস্ট বোলার হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল, এবং তিনি যেই ইনজুরির পরে আসলে তার যেই পারফরমেন্সটা একটু ঘাটতি পড়েছে, এবং তিনি ডাক পাওয়ার পরেও কিন্তু আসলে পরবর্তীতে তাকে আবার পরের টেস্টগুলোতে আসলে তাকে ডাকা হয়নি। আমার কাছে মনে হয় যে এখন যেহেতু একটা লম্বা সময় গিয়েছে, সেহেতু তার একটা রিহ্যাবিলিটেশন বা তার যেই কি বলে যে নিজেকে নিয়ে কাজ করা, সব কিছুই কিন্তু তিনি সময় পেয়েছেন। সেহেতু আমার মনে হয় যে এবার টেস্টের জন্য অন্তত ইবাদতকে ডাকার যে বিষয়টা আছে সেটা যথেষ্ট ভালো একটা সিদ্ধান্ত। এবং যেহেতু তিনি স্পেশালিস্ট টেস্টে একজন টেস্ট ক্রিকেটার, সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত। এবং যেহেতু তাসকিনকে ডাকা হয়েছে, দীর্ঘ সময় পর তিনি দলে ফিরেছেন, তবে তার যেই ফিটনেসটা, আমরা ফিটনেস দিয়ে যে কথা বলি, যে তাকে কিন্তু অল্প কয়েকটি ওভার একটা সুযোগ পাবেন, লম্বা সময় ধরে তাকে মাঠে থাকতে হবে, বোলিং করতে হবে, সেই ফিটনেসটা তাকে সেইভাবে গ্রো আপ করতে হবে ডেফিনেটলি। শরীফুলের ব্যাপারটা, শরীফুল কি মানে পরিপূর্ণ ফিট মনে হয়েছে কিনা টেস্ট দলের জন্য? কারণ আমরা এই প্রবণতাটা বিভিন্ন সময় দেখেছি যে যেই বোলার হয়তো টি-20 এবং ওয়ানডে খেলছেন, তাকেই আবার টেস্ট দলে কন্টিনিউ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে বোলারদের জন্য একটু চাপ হয়ে যায় কিনা? অবশ্যই প্রত্যেকটা ফরম্যাট খেললে তো আসলে একটু চাপ অবশ্যই হবে। টেস্টে যেহেতু লম্বা সময় খেলতে হয়, অনেক ওভার বল করতে হয়, যেরকম ওয়ার্কলোডের একটা ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে যেহেতু ডেকেছে, অবশ্যই এটা ভালো কল হতে পারে। তবে স্কোয়াডে মানে তাকে খেলাবে কি খেলাবে না, সেটা তো আসলে সিদ্ধান্ত আসবে ম্যাচের আগেই। সেক্ষেত্রে ম্যাচ বাই ম্যাচ না খেলিয়ে অন্তত কিছু একটা গ্যাপ দিয়ে যদি খেলানো হয়, সেক্ষেত্রে শরীফুল হোক কিংবা তাসকিন কিংবা ইবাদত। এক্স্যাক্টলি, এই প্রসঙ্গটাতে একটু আসতে চাই। পিএসএল খেলেছেন শরীফুল ইসলাম, তারপরে এসে ওয়ানডে সিরিজ খেললেন, এরপরে আবার টি-20 সিরিজ, তাকে আবার টেস্ট দলে ইনক্লুড করা হয়েছে। আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলি বিভিন্ন সময়ে, সেটা আসলে প্রেশার হয়ে যাবে কিনা? শরীফুলের জন্য একটু প্রেশার হয়ে যাবে। শরীফুলকে আগে দেখতে হবে যে তিনি কিভাবে, তাকে কোন প্ল্যানে অ্যাকচুয়ালি টেস্ট দলে রাখা হয়েছে। আপনি যদি
এবাদত এবং তাসকিনের ইনক্লুশন নিয়ে যদি আপনি ম্যাচ খেলতে চান তাহলে শরীফুলকে হয়তো একটু রেস্ট দেওয়া যেতে পারে। তবে একটা জিনিস এখানটা মাথায় রাখা দরকার, টেস্টে আপনি কিন্তু লম্বা স্পেলে বোলিং করতে হবে, তাসকিন সেটার জন্য ফিট কিনা। এবাদত এসিএল ইঞ্জুরিতে পড়েছিলেন এবাদত, এবং এসিএল ইঞ্জুরি পরে অনেক ক্রীড়াবিদের ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। উই আর লাকি দ্যাট আমরা এবাদতকে আরেকবার ক্রিকেট মাঠে দেখতে পাচ্ছি, কিন্তু ক্রিকেট মাঠে শুধুমাত্র আসলে হবে না, তাকে ম্যাচ পারফর্ম করতে হবে। সেই সময়ের আবহাওয়া কেমন থাকবে এবং পাকিস্তানের স্কোয়াড কেমন থাকবে সেটার উপর একটা ডিপেন্ড করছে। পাকিস্তানের যেই বর্তমানে যে সাউথ শাকিল এবং শান মাসুদের যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডের বেসিসে কিন্তু শরীফুল একটা কার্যকরী অপশন হতে পারেন বাংলাদেশের জন্য বাহাতি লেফট আর্ম পেসার হিসাবে। কিন্তু সেই জায়গাটাতে আগে দেখতে হবে যে ওই জায়গাটায় শরীফুলের সেই সময়টা ব্যস্ততা কিরকম। অবভিয়াসলি তারা পিএসএল এ ফেরত যাচ্ছেন না, টি-20 সিরিজের পর তারা কিছুটা গেপ পেতে পারেন। এটা গুড ডিসিশন অবভিয়াসলি, কারণ একটা রেস্টের দরকার আছে। কারণ আপনি ডে ম্যাচ খেলছি আমরা, বৈশাখের গরমের মাঝে ডে ম্যাচ খেলে আপনি অবশ্যই ক্লান্তির একটা বিষয় থেকে যাবে। ডেফিনেটলি জুবাইর, নিশ্চয়ই বাংলাদেশের নির্বাচক যারা রয়েছেন হাবিবুল বাশার, নাদিফ চৌধুরী কিংবা নাইম ইসলামরা এই বিষয়টাকে অবশ্যই বিবেচনা করবেন। দর্শক, আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বাংলাদেশ দলের স্কোয়াড এবং নিউজিল্যান্ড দলের স্কোয়াড দিয়ে দিয়েছে। আমরা দেখেছি টম লাথামকে নিউজিল্যান্ড মিস করবে ডেফিনেটলি, এক্সপিরিয়েন্স ক্রিকেটার। তার পরিবর্তে নিক কেলি অধিনায়ক হিসেবে আজকের ম্যাচে দায়িত্ব পালন করবেন। এবং বাংলাদেশের স্কোয়াডে আমরা দেখেছি যে নো সাকলাইন, রিপন মণ্ডল ইন, প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নামবেন তিনি। এবং একই সঙ্গে শরীফুল ইসলাম বা তানজিম সাকিবকে রাখা হয়েছে, সাইফুদ্দিনকে কিন্তু রাখা হয়নি। আমরা পেস বোলিং অলরাউন্ডারের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করছিলাম, তবে সেভাবে কিন্তু আসলে হয়তোবা সাইফুদ্দিনকে একটা সুযোগ দিলেও দিতে পারতো। কি মনে হয় আপনার কাছে? টিপিক্যাল বাংলাদেশি লাইন আপ যে আপনি বোলিং এবং ব্যাটিংয়ে সেই 6-5 কম্বিনেশনের দিকে যাচ্ছেন, সেভাবেই যাচ্ছে। এবং এক অলরাউন্ডার হিসেবে রিশাদ এবং শেখ মেহেদীকে আমরা হয়তো বা দেখবো। তানজিম সাকিবকে লোয়ার অর্ডারেই দেখতে হবে, যেটা আপাতত দৃশ্যে মনে হচ্ছে, যেটা 9 নম্বরে তিনি যেভাবে ব্যাটিং করেন সেভাবে দেখতে হবে। রিশাদকে সাথে দেখা যেতে পারে, শেখ মেহেদীকে হয়তো বা একটু অভিজ্ঞতার বিচারে তাকে রিশাদকে 8-এর, তারপর শেখ মেহেদী 7-এ, এভাবে হয়তো বা দেখবো। শামীম পাটোয়ারের রোলটা খুব ইম্পর্টেন্ট, পার্ট টাইম বোলিং করবেন কিনা সেটা পরেই বলেও দেওয়া যাবে। তবে 6 নম্বরে যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা ফিনিশিং রোলে, সেটা শামীম পাটোয়ারিকে নিতে হচ্ছে, যেহেতু নো সাইফুদ্দিন। সুতরাং বলা যায় যে টিপিক্যাল বাংলাদেশি একাদশ, তবে বোলিং সাইডটাতে রিপনের ইনক্লুশনটা খুবই ভালো একটা ডিসিশন হতে পারে। দিন শেষে ওটাই হয়তো বা পার্থক্য করে দিবে যে আপনি কি করতে যাচ্ছেন। মুস্তাফিজ যেহেতু নেই, সো সামওয়ান হ্যাজ টু স্টেপ আপ অ্যান্ড টেক দ্য রেসপন্সিবিলিটি। সেই জায়গাটা হয়তো বা রিপন মণ্ডলকে কিছুটা এজ দিচ্ছেন ফাইনাল কলের বেলায়। সো আলটিমেটলি ইটস এ গুড ব্যালেন্স সাইড। দেখা যাক বাংলাদেশ মাঠে কিভাবে এক্সিকিউট করে। নির্বাচকরা এবং লিটন কুমার দাসের কথা বারবার বলছিলাম, তাদের যে নতুন পরিকল্পনা, সেই নতুন পরিকল্পনার প্রতিফলন কি আসলে স্কোয়াডে দেখেন? জি, অবশ্যই নতুন পরিকল্পনার স্কোয়াডে তো রিপন মণ্ডলকে দেখতেই পেলেন। তো অবশ্যই এখানে আলোচনা হচ্ছিল যে আসলে সাকলাইন কিংবা রিপন মণ্ডলকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে রিপন মণ্ডল জায়গা পেলেন, তাসকিন আহমেদকে অবশ্যই এই একটু তো মনে হয় বাংলাদেশ সতর্ক, বিশেষ করে বেস্ট 11 নির্বাচনের ক্ষেত্রে। বাংলাদেশ কি, কারণ হচ্ছে তাসকিন বা মুস্তাফিজরা যেহেতু নেই, রিপন মণ্ডল বা তাদেরকে আসতেই হবে কাউকে না কাউকে স্কোয়াডে। সেই জায়গায় পেস বোলারদের বা পেস বোলিং অলরাউন্ডার যারা, তাদেরকে একটু খেলানো যেত কিনা, নাকি প্রথম ম্যাচের জন্য একটু সাবধানী শুরু বাংলাদেশের? এটা মনে হচ্ছে যে প্রথম ম্যাচ যেহেতু একটু সাবধানতা অবলম্বন করছে। কারণ প্রথম ম্যাচটাতে যেটা হবে, প্রথম ম্যাচটাতে আপনি যদি জিতে ফিরতে পারেন, আপনি একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যাবেন সেকেন্ড এবং থার্ড ম্যাচে নামার আগে। সেকেন্ড ম্যাচটা সেই ক্ষেত্রে আপনার এক্সপেরিমেন্ট করার জন্য সবচেয়ে ভালো অপশন। যদি কোনো কারণে সেকেন্ড ম্যাচে তারা লেভেল করে ফেলে, তখন আপনার সিরিজ ডিসাইডার আবার সে নিজেদের পুরাতন প্ল্যানে ফিরে যেতে পারবো। কিন্তু যদি ফার্স্ট ম্যাচটাতে যদি আপনি এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোনো কারণে হয়ে যায়, পরের দুটো ম্যাচে কিন্তু আপনাকে এক্সপেরিমেন্ট করার অপশন নেই, আপনাকে বেস্ট 11টাই খেলাতে হবে। সো সেকেন্ড ম্যাচটাকে এক্সপেরিমেন্টাল রেখে যদি ফার্স্ট ম্যাচে বাংলাদেশ একটা ভালো এজ শুরু পেতে পারে, আই থিঙ্ক দ্যাট উড বি এ ভেরি গুড থিং। ঘুরে ফিরে সেই রিশাদ এবং শেখ মাহিদির উপরই আস্থা রাখতে হবে মিডল অর্ডারে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাসের, যেটা তিনি বলছিলেন যে স্পিনিং অলরাউন্ডার যারা আছেন তাদের কাছ থেকে আরো বেটার পারফরমেন্স আশা করেন। সেটা কি আসলে ডেলিভার করতে পারবেন শেখ মাহিদি বা রিশাদ? শেখ মাহিদির ক্ষেত্রে কেমনটা বলা যাবে না, কারণ শেখ মাহিদির নতুন বলের যে শুরুটা করবেন তিনি তার কাছ থেকে শুরু করতে পারে। শেখ মাহিদির যে একটা প্রবণতা আছে, তিনি প্রচুর ইনসাইড আউট শট খেলেন। চট্টগ্রামের এই মাঠে ইনসাইড আউট শট খেললে কিন্তু তার লম্বা বাউন্ডারির কারণে একটা ভয়ের কারণ হতে পারে। সো শেখ মাহিদিকে নিজের ব্যাটিং শট সিলেকশন একটু ডিস্টেন্স ক্লিয়ার করাটা একটু সতর্ক হতে হবে। কিন্তু রিশাদের আরেকটা অ্যাডভান্টেজ আছে, তিনি যেহেতু দীর্ঘ দেখে, তার হাতটা অনেক লম্বা এবং তিনি ব্যাটের সুইংটা অনেকটা সময় ধরে করতে পারেন, অনেকটা ফোর্স জেনারেট করতে পারেন ব্যাটিংয়ের ক্ষেত্রে। রিশাদের 7 নম্বরে বা 8 নম্বরে রিশাদের ব্যাটিংটা বাংলাদেশের জন্য খুবই কার্যকর হয়ে যাবে। তবে প্রত্যাশা করবো যে বাংলাদেশকে অতটুকু পর্যন্ত যেতে হবে না, তার আগে কমফোর্টেবল একটা জয় বাংলাদেশ পেয়ে যাবে, অন্তত নিউজিল্যান্ডের এই স্কোয়াডের বিবেচনায়। অসংখ্য ধন্যবাদ জুবাইর এবং রেজাউল আপনাদেরকে। বাংলাদেশ দল
নির্বাচকরা বা লিটন কুমার দাসরা যেই নতুন পরিকল্পনা নতুন দূরদর্শিতা দেখাইয়েছেন বা যেইটা নিয়ে কথা বলেছেন সেটার প্রথম টি-20 ম্যাচে অন্তত আমরা সেটার প্রতিফলন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, হয়তোবা এটা সাবধানী একটা শুরুই বা সতর্ক শুরু। টি-20 সিরিজটার প্রথম ম্যাচে অবশ্যই জয় পেতে চাইবে বাংলাদেশ, তবে পরবর্তীতে আমরা সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন অবশ্যই দেখতে পাবো, এটাই প্রত্যাশা। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।